নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য। এবারে জীব বৈচিত্র্য ক্লাস 7-এও আছে, ক্লাস 8-এও আছে এবং ক্লাস 10-এও আছে, তারপর উঁচু ক্লাস তো আমরা পাই। তো আজকে মেনলি আমরা একটা ওভারভিউ নেব বায়োডাইভার্সিটি, সেটা কি, তার কত রকমের টাইপস হয়, কি করে আমরা তাকে মেজারমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করতে পারি। তো জাস্ট এই একটা ওভারভিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। মেনলি আমাদের ফোকাস থাকবে ক্লাস 7-এর জন্য, যেহেতু তারা ছোট, তার জন্য আমরা যতটা সম্ভব ইজিলি এই টপিকটাকে কভার করার চেষ্টা করব। কিন্তু তবুও বলবো ক্লাস 8 এবং ক্লাস 10 এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করছি আমাদের টপিক, যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। দেখো, বায়োডাইভার্সিটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো টার্ম পাই। একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তাই না? বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই কথা দুটোর মানে হচ্ছে, বায়োলজিক্যাল তোমরা জানো রিলেটেড টু জীব বা প্রাণী, তাই না, বা উদ্ভিদ, রিলেটেড টু জীব, বায়োলজিক্যাল। আর ডাইভার্সিটি কথাটার মানে হচ্ছে বৈচিত্র্য, বৈচিত্র্য, তাই না? তার মানে আমরা একটা পার্টিকুলার জায়গার মধ্যে জীবেদের যে বৈচিত্র্যটা পাই। এবারে আমার প্রশ্ন হচ্ছে, বৈচিত্র্য জিনিসটা কি? মনে রাখবে, বৈচিত্র্য জিনিসটা সবসময় আমরা ডিটারমাইন করি টাইপ এর মাধ্যমে। অর্থাৎ একটা পার্টিকুলার জায়গায় কত রকমের জীব পাওয়া যায় তার নাম্বারটা কিন্তু এখানে গণ্য করা যাবে না। এখানে নাম্বারটা কিন্তু গণ্য নয়, এখানে যেটা গণ্য হবে সেটা হচ্ছে টাইপটা, যে একটা পার্টিকুলার জায়গার মধ্যে কত রকমের জীব পাওয়া যাচ্ছে। দেখো, উদাহরণ দিলে পর তোমরা জিনিসটা বুঝতে পারবে। আমি দুটো জায়গা নেব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ধরো আমি এখানে একটা জায়গা নিলাম এ, আর এখানে একটা জায়গা নিলাম যেটা হচ্ছে বি। এইবারে দেখা যাচ্ছে এখানে এ তে টোটাল 500টা, এই 500টা কিন্তু এখানে হচ্ছে নাম্বার। এখানে 500টা জীব, মানে 500টা জীব পাওয়া যাচ্ছে এবং সেখানে টাইপটা কত, এখানে পাওয়া যাচ্ছে ধরো 5টা টাইপ এর জীব পাওয়া যায়। ঠিক আছে, এখানে 5 টাইপের ইন্ডিভিজুয়াল পাওয়া যায়, প্রাণীর জীব পাওয়া যায়, যাদের টোটাল নাম্বার হচ্ছে 500। আর বি তে এখানে ধরো 300টা জীব পাওয়া যায়, এটা হচ্ছে নাম্বার। বি জায়গাটাতে 300টা জীব পাওয়া যায় এবং যাদের টাইপ হচ্ছে ধরে নাও 7। অর্থাৎ এখানে 7 টাইপের জীব পাওয়া যায় যাদের টোটাল নাম্বার হচ্ছে 300। আর এখানে 5 টাইপের ইন্ডিভিজুয়াল বা জীব পাওয়া যায় যাদের টোটাল নাম্বার হচ্ছে 500। এইবারে যদি আমাকে জিজ্ঞেস করে যে কাদের যে বায়োডাইভার্সিটি সেটা সবথেকে রিচ অর্থাৎ সমৃদ্ধ, যদি আমাকে বলা হয় এই দুটো জায়গার মধ্যে কোন জায়গাটার বায়োডাইভার্সিটি সবথেকে সমৃদ্ধ বা রিচ, তাহলে কিন্তু আমি এক কথাই বলবো বি এর বায়োডাইভার্সিটি সবথেকে সমৃদ্ধ বা রিচ। কারণ এখানে আমরা নাম্বারটাকে গণ্য করব না, এখানে আমরা টাইপটাকে গণ্য করব। এখানে 7 রকমের জীব পাওয়া যায়, তাই এই বি জায়গাটার জীব বৈচিত্র্য কিন্তু সবথেকে সমৃদ্ধ বা রিচ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু এখানে রিচনেসের দিক থেকে গণ্য করা যাবে না। অর্থাৎ এখানে এই জায়গাটাতে 5 রকমের জীব পাওয়া যায়, 7-এর থেকে কম, তাই এই জায়গাটার মানে রিচনেস কিন্তু, বায়োডাইভার্সিটি রিচনেস কিন্তু বি এর তুলনায় অনেকটাই কম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কখনোই নাম্বারের সাথে ডিল করে না, বায়োডাইভার্সিটি সবসময় টাইপসের উপর ডিপেন্ড করে, যে কত রকমের ভ্যারাইটি, তাই না? বায়োডাইভার্সিটি এখানে ভ্যারাইটি নিয়ে ডিল করা হয়, যে কত রকমের জীব পাওয়া যায়। ওকে, তাহলে এইটা হচ্ছে বায়োডাইভার্সিটি, যে একটা পার্টিকুলার জায়গার মধ্যে কত রকমের জীব পাওয়া যায়। আমি আবারও বলছি, ভ্যারাইটি
বা টাইপের ওপরে কিন্তু বায়োডাইভার্সিটিটা নির্ণয় করা হয়। এখানে কিন্তু কোনোভাবেই নাম্বারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। যদি ধরো না একটা জায়গাতে 1000টা জীব আছে, 3 রকমের প্রাণী পাওয়া যায়, আর একটা জায়গাতে 300টা জীব পাওয়া যায় যেখানে 5 রকমের প্রাণী দেখতে পাওয়া যায়। মনে রাখবে সেকেন্ডটার বায়োডাইভার্সিটি কিন্তু অনেকটাই হাই, এখানে নাম্বারটা ভ্যারি করে না। ওকে, বেশ। এইবারে টাইপ, বায়োডাইভার্সিটি কত রকমের হতে পারে, ঠিক আছে। টাইপ আমি জাস্ট যেহেতু ক্লাস 7কে মাথায় রেখে জিনিসটা করছি, তাই জিনিসটাকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। ওকে, টাইপ দেখো অনেক বইয়ে, ইভেন ক্লাস 10-এরও অনেক বইয়ে আমরা পেয়ে থাকি যে বায়োডাইভার্সিটিকে 3 ভাগে ভাগ করা হয়, আলফা, বিটা এবং গামা ডাইভার্সিটি। কিন্তু আজকে তোমরা শিখে নাও, আলফা, বিটা এবং গামা কিন্তু বায়োডাইভার্সিটি টাইপ নয়। আলফা, বিটা এবং গামা হচ্ছে বায়োডাইভার্সিটি মেজারমেন্টের বা বায়োডাইভার্সিটিকে মাপার একটা পদ্ধতি, ঠিক আছে। তাহলে যদি আমাকে এখন জিজ্ঞেস করা হয় তাহলে বায়োডাইভার্সিটি কত রকমের হয়ে থাকে, বায়োডাইভার্সিটি 3 রকমের হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, একটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, আর একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে। তাহলে যদি আমাকে বায়োডাইভার্সিটি টাইপ বলা হয় তাহলে বায়োডাইভার্সিটি কিন্তু 3 টাইপের হয়। একটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, একটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, আর একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এবার দুটো কি জিনিস আমি একদম সোজা হয়ে বোঝাবো। দেখো স্পিসিস, স্পিসিস মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গার মধ্যে যত রকমের স্পিসিস পাওয়া যায়, একটা পার্টিকুলার জায়গার মধ্যে যত রকমের স্পিসিস পাওয়া যায় সেইটা হচ্ছে ওই জায়গাটার স্পিসিস ডাইভার্সিটি। এখানে ব্যাঙ পাওয়া যায়, এখানে সাপ পাওয়া যায়, এখানে বাঘ পাওয়া যায়, এখানে ধরো বটগাছ পাওয়া যায় ফাইকাস, এখানে ধরো মৌমাছি পাওয়া যায়। তাহলে এই যে যত রকমের স্পিসিস পাওয়া যাচ্ছে, এই যত রকমের স্পিসিস পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় স্পিসিস ডাইভার্সিটি। যে একটা পার্টিকুলার জায়গার মধ্যে আমরা কত রকমের স্পিসিস পাচ্ছি সেটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। কত রকমের আমরা জীব পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে ওই জায়গাটার স্পিসিস ডাইভার্সিটি। ওকে, হোয়াট ইজ ইকোসিস্টেম ডাইভার্সিটি? দেখো একটা পার্টিকুলার জায়গার মধ্যে দেখো জল আছে, এখানে মানে ধরো এখানে নদী পুকুর আছে, ঠিক আছে। ধরো এখানে একটু বন আছে, ধরো এখানে একটুখানি ল্যান্ড আছে বা মানে সমতল জায়গা আছে, ধরো সমতল আছে বা সমতল না বলে আমি এটাকে বললাম ধরো আমরা এখানে মরুভূমি দেখতে পাই, ঠিক আছে। আমি একটা এ জায়গা নিয়েছি, সে এ জায়গাটাতে আমরা পুকুরও দেখতে পাই, আমি বনও দেখতে পাই, আমি মরুভূমিও দেখতে পাই, ঠিক আছে। পুকুরে যে সমস্ত প্রাণীগুলো থাকবে তারা হচ্ছে জলজ প্রাণী বা অ্যাকোয়াটিক অ্যানিমালস বা ইন্ডিভিজুয়াল, তাই না। যারা পুকুরে থাকবে তারা হচ্ছে জলজ প্রাণী বা জলজ জীব, যারা বনে থাকবে তারা বনে বসবাসকারী জীব, যারা মরুভূমিতে থাকবে তারা মরুভূমিতে বসবাসকারী জীব। তাহলে একটা পার্টিকুলার জায়গার মধ্যে আমরা 1, 2 এবং 3 এই 3 ধরনের কি পাচ্ছি, হ্যাবিটেট পাচ্ছি, বসতি পাচ্ছি বা কমিউনিটি পাচ্ছি, তাই না। তাহলে যখন আমরা একটা পার্টিকুলার জায়গাতে 3 রকমের বা তারও বেশি বা একাধিক যখন কমিউনিটি পাবো, অর্থাৎ কমিউনিটি মানে কি, যারা জলে বসবাস করে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি, যারা বনে বসবাস করে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি, যারা মরুভূমিতে বসবাস করে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি। তাহলে এই দেখো যে পার্টিকুলার জায়গাটা আমি নিচ্ছি, এখানে 3টে কমিউনিটি আমি পাচ্ছি, তাই না। তাহলে যখন একটা পার্টিকুলার জায়গাতে আমরা একাধিক কমিউনিটি পাবো, একাধিক বিভিন্ন জায়গায় বসবাসকারী প্রাণী পাবো, তখন সেই জিনিসটাকে বলা হবে ইকোসিস্টেম ডাইভার্সিটি। বুঝতে পারলাম? যখন আমরা একটা জায়গাতে একাধিক কমিউনিটি পাবো, সেই সংখ্যাটাকে বলা হবে, বা সংখ্যা নয়, সেই ধরনের বায়োডাইভার্সিটিকে বলা হবে ইকোসিস্টেম ডাইভার্সিটি।
ওকে, আর একটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এখানে কিন্তু আমরা একটা পার্টিকুলার জায়গায় বসবাসকারী একটা জীব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার জায়গাতে ধরো 5 রকমের জীব বসবাস করে, সেই 5 রকমের জীবকে আমরা আলাদা আলাদাভাবে যখন মানে দেখব, তখন সেটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। কিরকম দেখো, ধরো এই ডাইভার্সিটিতে যে ব্যাঙটা পাওয়া যায়, এখানে 3 রকমের ব্যাঙ পাওয়া যায়, ঠিক আছে? ধরো একটা কুনো ব্যাঙ পাওয়া যায়, একটা সোনা ব্যাঙ পাওয়া যায়, আর একটা ধরো গেছো ব্যাঙ পাওয়া যায়। হলো, এই 3 জনের জিন বা জেনেটিক স্ট্রাকচার বা ডিএনএ স্ট্রাকচার কিন্তু আলাদা হবে, তাই না? কুনো ব্যাঙের যে ডিএনএটা হবে সেটা সোনা ব্যাঙের ডিএনএ থেকে আলাদা হবে, সোনা ব্যাঙের যে ডিএনএ হবে তা গেছো ব্যাঙের ডিএনএ থেকে আলাদা হবে, তাই না? তাহলে যখন আমরা একটা পার্টিকুলার ধরো জায়গাতে বা ইকোসিস্টেমে যখন বিভিন্ন রকমের মানে একটা ধরনের প্রাণীর যখন বিভিন্ন স্পিসিস পাবো, তখন সেটাকে বলা হবে জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে? ধরো আমি সাপ পেলাম, সেখানে সাপের আমি একটা পাচ্ছি যেটা বিষহীন সাপ, ধরো হেলে সাপ, হয় আমি কোবরা পাচ্ছি, আমি ভাইপার পাচ্ছি, তাহলে একটা সাপের আমি 3 রকমের ভ্যারাইটি বা স্পিসিস পাচ্ছি, তাই না? ব্যাঙের আমি 3টে স্পিসিস পেলাম। সেরকম ধরো তুমি পাখির আমি 4 রকমের স্পিসিস পাচ্ছি, আমি চড়ুই পাচ্ছি, আমি ময়না পাচ্ছি, আমি ধরো বক পাচ্ছি, আমি ধরো চিল পাচ্ছি, তাই না? তাহলে দেখো পাখি পাচ্ছি কিন্তু 4 রকমের আলাদা আলাদা স্পিসিস পাচ্ছি। এই 4 রকমের পাখির কিন্তু ডিএনএ স্ট্রাকচারটা কিন্তু আলাদা আলাদা হবে, তাই না? তাহলে এই ধরনের ডাইভার্সিটিকে তখন বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। ওকে, এখানে আমরা একই প্রাণীর বিভিন্ন রকমের প্রজাতি পাবো যাদের ডিএনএ স্ট্রাকচারটা আলাদা আলাদা হবে, এটাকে বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। ওকে, বেশ, এটা হয়ে গেল আমাদের। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটিকে আমরা কি করে মাপতে পারি, ঠিক আছে? দেখো, মাপার পদ্ধতিটা হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, ঠিক আছে? যেহেতু আমি ক্লাস 7কেই ফোকাস করছি, তাই এটাকে আমি আর জটিল করব না, কারণ মাপার কিন্তু 2টো পদ্ধতি হয়, একটাকে বলা হয় স্পিসিস রিচনেস, একটাকে বলা হয় স্পিসিস ইভেননেস, ঠিক আছে? আর এই স্পিসিস রিচনেসের মধ্যেই কিন্তু এই রিচনেসের মধ্যেই কিন্তু 3টে ভাগ করে, আলফা, বিটা এবং গামা। আমি অত ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট ওভারঅল 3টে ডাইভার্সিটিকে আলোচনা করে এবং কিভাবে আমরা ডাইভার্সিটি গুলোকে মাপবো সেটাও আমি শিখিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আগে ইন্ডিভিজুয়ালি এই 3টে জিনিস কি আগে সেটা জানি। আলফা ডাইভার্সিটি মানে হচ্ছে যখন একটা পার্টিকুলার এরিয়ার আমরা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করি, তখন সেটাকে বলা হয় আলফা ডাইভার্সিটি। ওকে, যখন আমরা একটা পার্টিকুলার এরিয়ার বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করব, তখন সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি যখন দুটো এরিয়া বা ইকোসিস্টেমের মধ্যে বায়োডাইভার্সিটির যখন তুলনা করা হবে, কম্প্যারিজন করা হবে, যখন দুটো ইকোসিস্টেম বা এরিয়ার মধ্যে বায়োডাইভার্সিটির কম্প্যারিজন করা হবে, তখন তাকে বলা হয় বিটা ডাইভার্সিটি। ওকে, এখানে কিন্তু দুটো ইকোসিস্টেম বা দুটো এরিয়ার মধ্যে কম্প্যারিজন করা হবে, অর্থাৎ আমি ধরলাম আলফা ডাইভার্সিটি মানে হচ্ছে আমি এই পার্টিকুলার জায়গায় কত রকমের বায়োডাইভার্সিটি পাওয়া যায় বা কত রকমের জীব পাওয়া যায়, সেটাকে আমি যদি আলফা ডাইভার্সিটি বলি, তাহলে এ জায়গাটার পাশেই একটা জায়গা থাকবে যেটা হচ্ছে বি, সেই বি জায়গাটার নিজস্ব একটা বায়োডাইভার্সিটি থাকবে। তাহলে যখন আমি এ আর বি এর মধ্যে যখন তুলনা করব, তখন সেটাকে বলা হবে বিটা ডাইভার্সিটি, ঠিক আছে? তাহলে বিটা ডাইভার্সিটির সাথে কিন্তু আমরা কম্প্যারিজন শব্দটা পাচ্ছি, তুলনা শব্দটা পাচ্ছি।
ওকে। আর গামা ডাইভার্সিটি মানে হচ্ছে এই টোটাল এরিয়াটা এ এবং বি, ধরো একটা পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে অবস্থান বা পার্টিকুলার একটা মানে ল্যান্ড স্ট্রাকচারের মধ্যে অবস্থান করছে, তাই না? তার মানে এ এবং বি যে একটা বৃহৎ অংশের মধ্যে অবস্থান করছে, তার টোটাল যে বায়োডাইভার্সিটি, এই টোটাল যে বায়োডাইভার্সিটি সেটাকেই বলা হয় গামা ডাইভার্সিটি। অর্থাৎ এ এবং বি এই দুটো ডাইভার্সিটির যোগফলকেই আমরা বলবো গামা ডাইভার্সিটি টোটাল। তাহলে একটা পার্টিকুলার এরিয়াটা হচ্ছে আলফা, যখন দুটো এরিয়ার মধ্যে তুলনা করা হচ্ছে বায়োডাইভার্সিটি সেটা হচ্ছে বিটা, আর যখন টোটাল এরিয়া নিয়ে আলোচনা করা হয়, টোটাল ল্যান্ডে, টোটাল বৃহৎ আকৃতির যে ল্যান্ড, তার যখন বায়োডাইভার্সিটি টোটালটাকে আমরা বলি গামা ডাইভার্সিটি। অর্থাৎ গামা ডাইভার্সিটি কিন্তু অনেকটা বড় অংশের সাথে ডিল করে। ওকে, তাহলে এটা হয়ে গেল ধারণাটা যে আলফা, বিটা এবং গামা যে বায়োডাইভার্সিটি তার ধারণাটা কিরকম। ঠিক আছে, এইবারে আমরা তিনটে আলাদা আলাদা জায়গা নেব, এ, বি এবং সি, তাদের নির্দিষ্ট নির্দিষ্ট আলফা ডাইভার্সিটি থাকবে, এবং সেখান থেকে আমরা কি করে বিটা এবং গামা ডাইভার্সিটি বার করব সেটা একবার শিখে নেব। চলো, দেখো এখানে আমি তিনটে এরিয়া নিয়েছি। ঠিক আছে, আমি তিনটে ইকোসিস্টেম এখানে নিয়েছি বা তিনটে কমিউনিটি আমি এখানে নিয়েছি। দেখো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। ওকে, তো তিনটে এরিয়া এখানে আমি বায়োডাইভার্সিটিটাকে দেখিয়েছি। এখানে যে জীব বৈচিত্র্য সেটা এখানে আমরা বিভিন্ন রকমের যে জিওমেট্রিক যে শেপ, সেই শেপের মাধ্যমে আমরা এখানে দেখিয়েছি। এবারে দেখো আমি কি করব, আমি এখানে আগে প্রত্যেকটা এরিয়ার আলফা ডাইভার্সিটি বার করব, তারপরে এ আর বি এর বিটা ডাইভার্সিটি বার করব, বি সি এর বিটা ডাইভার্সিটি বার করব, এবং টোটাল আমরা গামা ডাইভার্সিটি অর্থাৎ এ, বি এবং সি এর টোটাল যে বায়োডাইভার্সিটি অর্থাৎ গামা ডাইভার্সিটি সেটা বার করব। দেখো, আমি প্রথমে বলেছিলাম নাম্বার এখানে কোনো ভ্যারি করবে না, এখানে সবসময় বায়োডাইভার্সিটির টাইপটা ভ্যারি করবে। তাহলে এই যে এই এ জায়গাটার আলফা ডাইভার্সিটি কত হবে আগে আমরা গুনি। দেখো, এখানে আমরা দুটো গোল পাচ্ছি লাল, অর্থাৎ এখানে নাম্বারটা ভ্যারি করে না, এই দুটো মিলে হচ্ছে একটা টাইপ, তাই না? এখানে আমরা পাচ্ছি একটা কালো ত্রিভুজ, এটা একটা টাইপ। এখানে একটা আমরা পাচ্ছি সবুজ ত্রিভুজ, এটা একটা টাইপ। এখানে আমরা পাচ্ছি একটা কালো চতুর্ভুজ, এটা একটা টাইপ। আর এখানে আমরা একটা পাচ্ছি নীল রঙের চতুর্ভুজ, সেটা হচ্ছে একটা টাইপ। তাহলে এখানে আমরা কত টাইপের প্রাণী, ইন্ডিভিজুয়াল প্রাণী পাচ্ছি বা জীব পাচ্ছি? 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গাটার আলফা ডাইভার্সিটি হচ্ছে 5। ঠিক সেম ভাবে বি এই জায়গাটার আলফা ডাইভার্সিটি কত হবে? এই দুটো মিলে হচ্ছে একটা, নাম্বারটা ভ্যারি করে না, টাইপটা ভ্যারি করে, মানে তার ভ্যারি নয়, মানে আমাদের গণ্য করা হয়, তাই না? তাহলে এই দুটো গোল লাল মিলে হচ্ছে একটা টাইপ, এই দুটো একই দেখতে ত্রিভুজ মিলে হচ্ছে একটা টাইপ, এটা একটা টাইপ, আর এই চতুর্ভুজটা একটা টাইপ। তাহলে এখানে কত রকমের আমি ইন্ডিভিজুয়াল জীব পাচ্ছি? 1 2 3 4 রকমের পাচ্ছি। তাহলে বি জায়গাটার আলফা ডাইভার্সিটি হচ্ছে 4। ওকে, সি জায়গাটার আলফা ডাইভার্সিটি কত হবে? এখানে আমরা কত রকমের জীব পাচ্ছি? দেখো, দুটো স্টার পাচ্ছি আর দুটো লাল পাচ্ছি। তাই এখানে সি জায়গাটার আলফা ডাইভার্সিটি হচ্ছে 2। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এইবারে আমাকে যদি এখন বিটা ডাইভার্সিটি বার করতে বলা হয়, এ আর বি এর বিটা ডাইভার্সিটি আমাকে বার করতে বলা হলো, একটা ফর্মুলা আছে যে এ জায়গাটার যা বায়োডাইভার্সিটি হবে সেখান থেকে কমন গুলোকে, এ আর বি এর মধ্যে যা কমন হবে সেই কমন প্রাণীগুলোকে বাদ দিতে হবে। ঠিক সেম ভাবে বি এর আলফা ডাইভার্সিটি থেকে যতগুলো এ বি এর মধ্যে প্রাণী কমন হবে সেটাকে বাদ দিতে হবে, তারপরে দুটোকে যোগ করে দিতে হবে। এইটা হচ্ছে বিটা ডাইভার্সিটি বের করার শর্ত, তোমার বলতে পারো ফর্মুলা। আমি একটা দেখিয়ে দিই, তাহলে পরে তোমাদের ইজি হবে। দেখো, আমি দেখব এ জায়গাটা টোটাল মানে আলফা বায়োডাইভার্সিটি কত? 5, আর বি এর হচ্ছে 4, তাই না? আমি দুটোকে এরকম মাইনাস মাইনাস আর মাঝখানে প্লাস দিয়ে রাখি।
এটা আমি বার করছি এ বি বিটা ডাইভার্সিটি, ঠিক আছে, এ এবং বি এর বিটা ডাইভার্সিটি। দেখো তো এখানে এই দুটো জায়গাতে কতগুলো প্রাণী বা কতগুলো ইন্ডিভিজুয়াল বা জীব এখানে কমন আছে দেখে নি একবার। দেখো এই গোল দুটো আমি এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি, তাহলে একটা হয়ে গেল। তারপরে দেখি এই নীলটা এখানেও আছে এখানেও আছে, তার মানে আর একটা হয়ে গেল। আর দেখি এই যে ত্রিভুজটা কালো ত্রিভুজটা এখানেও আছে এখানেও আছে, নাম্বার ভ্যারি করে না, বারবার বলছি। তাহলে এই কালো ত্রিভুজটা এখানেও আছে এই কালো ত্রিভুজটা এখানেও আছে, তাহলে এইটা হয়ে গেল আর একটা কমন। অর্থাৎ এখানে আমি টোটাল এ এবং বি এর মধ্যে আমি কমন কটা পেলাম, কটা ইন্ডিভিজুয়াল বা জীব আমি কমন পেলাম, 1 2 3টে, তাই 3টে এখানে কমন। অর্থাৎ যে দুটো মধ্যে আমি বিটা ডাইভার্সিটি বার করছি সেই দুজনের মধ্যে যে ইন্ডিভিজুয়াল বা জীবগুলো আমি কমন পাবো সেটাকে আমি দুজনার আলফা ডাইভার্সিটি থেকে বাদ দিয়ে দেবো। অর্থাৎ এখানে কমন কটা হলো 3টে, অর্থাৎ এর যে আলফা ডাইভার্সিটি অর্থাৎ 5 তার সাথে আমি 3 বাদ দিয়ে দেবো, বি এর যে আলফা ডাইভার্সিটি যেটা হলো 4 সেখান থেকে আমি 3টা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে, 5 থেকে 3 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, তারপরে এই দুটোকে আমি যোগ করে দেবো, হয়ে যাবে 3। অর্থাৎ এ এবং বি এর মধ্যে বিটা ডাইভার্সিটি হচ্ছে 3। ওকে, তাহলে এ এবং বি এর মধ্যে বিটা ডাইভার্সিটি হচ্ছে 3। ওকে, একটা হোমওয়ার্ক রইল তোমাদের, তোমরা কি করবে এই ছবিটা থেকে বিটা বি এবং সি এর মধ্যে বিটা ডাইভার্সিটি বার করবে আর এ এবং সি এর মধ্যে বিটা ডাইভার্সিটি বার করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। যারা তোমরা এটা দেখছো তারা এই হোমওয়ার্কটা করে আমার এই চ্যানেলটার যে কমেন্ট সেকশন যেখানে আছে সেখানে তোমরা অ্যানসারটা লিখবে। ওকে, তাহলে এইটা হয়ে গেল টোটাল আলফা এবং বিটা ডাইভার্সিটি বের করার পদ্ধতি। এইবারে আমরা দেখি যে এই টোটাল জায়গাটার যে গামা ডাইভার্সিটি সেটা কত। ঠিক আছে, এটা মুছে দিলাম, এগুলো সব মুছে দিচ্ছি, তাই না? আমরা দেখি কত এ বি এবং সি এর যে গামা ডাইভার্সিটি সেই গামা ডাইভার্সিটিটা একবার কাউন্ট করে দেখে নিই। প্রথমে কি করব, প্রথমে তাহলে এ বি এবং সি এর টোটাল বায়োডাইভার্সিটিটাকে আমার এখানে কাউন্ট করতে হবে। তাই সবার আগে তুমি কি করবে, তো প্রথম যে তোমার এরিয়াটা দেওয়া থাকবে তার টোটাল কত রকমের স্পিসিস আছে অর্থাৎ তার আলফা ডাইভার্সিটিটাকে তোমাকে লিখতে হবে। এর আলফা ডাইভার্সিটি আমরা কত পেয়েছিলাম, 1 2 3 4 5, 5। তাহলে এখানে আমি লিখছি 5, লিখলাম, প্লাস বি এর আলফা ডাইভার্সিটি কত হয়েছিল 4, কিন্তু এই 4 এর মধ্যে অলরেডি 3টে আমরা আগে কাউন্ট করে ফেলেছি। যখন আমরা এর আলফা ডাইভার্সিটি গুনছিলাম তখন কিন্তু অলরেডি যেহেতু এ আর বি এর মধ্যে 3টে কমন ছিল তাই 3টে আমি আগেই আলফা ডাইভার্সিটি অর্থাৎ এর আলফা ডাইভার্সিটি কাউন্ট করার সময় কাউন্ট করে ফেলেছি। তাই এই 3টেকে বাদ দিলে কটা পড়ে থাকে, একটা। অর্থাৎ বি এর ক্ষেত্রে এখানে আমরা একটা ইন্ডিভিজুয়াল পেলাম, টাইপ পেলাম। সি এর ক্ষেত্রে দেখো সি এর আলফা ডাইভার্সিটি ছিল 2, তাই না? কিন্তু এই এই যে টাইপটা আমরা এ তেই কাউন্ট করে ফেলেছি, তাই ওটা বাদ দিয়ে কোন নতুন ইন্ডিভিজুয়াল কোনটা পড়ে রইলো, এই স্টারটা, তাই এটাকে আমি কাউন্ট করলাম। তাহলে এ বি এবং সি এই 3টে এরিয়ার টোটাল ডাইভার্সিটি অর্থাৎ গামা ডাইভার্সিটি কত হলো, 7। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আলফা বিটা এবং গামা ডাইভার্সিটিকে কাউন্ট করি, মেজারমেন্ট করি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের বায়োডাইভার্সিটির মেজারমেন্টের উপায়। ঠিক আছে, লাস্ট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি সংরক্ষণের উপায়, কি করে আমরা কনজারভেশন করব বায়োডাইভার্সিটিকে। দুটো উপায়ে করা যায়, দেখে নাও। দুটো উপায়ে বায়োডাইভার্সিটি কনজারভেশন করা যায়। একটা হচ্ছে মনে রাখা খুব ইজি হবে, দেখো, একটা হচ্ছে ইন সিটু
একটা হচ্ছে এক্স সিটু, ইন সিটু আর এক্স সিটু। ইন কথাটার মানে হচ্ছে মধ্যে, তাই না? তার মানে যখন একটা বাঘকে আমি তার যে ন্যাচারাল যে বাসস্থান, সেই ন্যাচারাল বাসস্থানে বা প্রাকৃতিক বাসস্থানের মধ্যে যখন সংরক্ষণ করব, ইন ইন মানে হচ্ছে মধ্যে, তাহলে যখন প্রাকৃতিক বাসস্থানের মধ্যে যখন আমি একটা বাঘকে বা একটা প্রাণীকে আমি সংরক্ষণ করব, তখন সেটাকে বলা হবে ইন সিটু কনজারভেশন বা ইন সিটু সংরক্ষণ। প্রাকৃতিক বাসস্থান এর মধ্যে, যখন প্রাকৃতিক বাসস্থানের মধ্যে, ইন কথাটার মানে হচ্ছে মধ্যে, এটা মনে রাখবে। তাহলে যখন প্রাকৃতিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ করব সেটা হচ্ছে ইন সিটু, ওকে। আর যখন প্রাকৃতিক বাসস্থান থেকে বের করে, যখন প্রাকৃতিক বাসস্থান থেকে বের করে, এক্স কথাটার মানে হচ্ছে এখানে এক্সিট। এক্সিট মানে কি গো? এক্সিট মানে হচ্ছে বের করে আনা বা বেরিয়ে যাওয়া। তাহলে যখন প্রাকৃতিক বাসস্থান থেকে বের করে যখন অন্য কোনো একটা জায়গায় রেখে আমি কোনো একটা ইন্ডিভিজুয়ালকে সংরক্ষণ করব, তখন সেটাকে বলা হবে এক্স সিটু। তোমরা চিড়িয়াখানা দেখেছো, বোটানিক্যাল গার্ডেন দেখেছো, তাই না? তাহলে এই চিড়িয়াখানাতে বাঘকে রেখে সংরক্ষণ করা হয়, এটা কি বাঘ? তাহলে চিড়িয়াখানা কি বাঘের প্রাকৃতিক বাসস্থান নয়? তাকে জঙ্গল থেকে বা প্রাকৃতিক বাসস্থান থেকে নিয়ে এসে চিড়িয়াখানাতে রেখে সংরক্ষণ করা হচ্ছে। ঠিক সেরকম বোটানিক্যাল গার্ডেন, গাছকে তার প্রাকৃতিক হ্যাবিটেট থেকে বার করে নিয়ে এসে আমি বোটানিক্যাল গার্ডেন তৈরি করে গাছকে সংরক্ষণ করছি। তাই জু এবং বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি হচ্ছে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। আর ধরো অভয়ারণ্য, অভয়ারণ্য, তারপর ধরো ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, এগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণের একটা উদাহরণ। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল তোমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য নিয়ে একটা ওভারঅল আলোচনা। এখানে আমরা কি কি পড়লাম? এখানে আমরা বায়োডাইভার্সিটি কি সেটা পড়লাম, বায়োডাইভার্সিটি টাইপটা পড়লাম, বায়োডাইভার্সিটি কি করে মাপা হয়, মেজারমেন্ট, সেটা আমরা শিখলাম। আর শিখলাম বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে সংরক্ষণের উপায়। ঠিক আছে? তাহলে এটাই ছিল আজকে তোমাদের ক্লাস। এই ক্লাসটা আমরা মেইনলি ক্লাস 7 কে মাথায় রেখে করেছি, তবুও এই ক্লাসটা থেকে ক্লাস 8 এবং 10 বা উঁচু অন্যান্য ক্লাসগুলো কিন্তু উপকৃত হবে। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে দেবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ।